সকাল সকাল আমার খাবার চলে এসছে, ওরা নিচে থেকে খেয়ে এসছে। ওয়েলকাম টু ডে 2। 2 মিনিট একটু দাঁড়িয়ে যান। প্রথম এপিসোডটা না দেখে থাকলে যারা চ্যানেলে নতুন এবং এই সিরিজটা এই ভিডিও দিয়েই শুরু করছেন, তাদের সুবিধার্থে দ্বিতীয় এপিসোডটা শুরু করি আমাদেরই আন্দাজে। খুব আস্তে আস্তে, একদম আস্তে আস্তে। টাটা। লাইফ ইজ অ্যান অ্যাডভেঞ্চার, আমরা সেটাই বিশ্বাস করি। সার্ভাইভালটাই এক রকমের অ্যাডভেঞ্চার, তাও আমরা সার্টেনটির পেছনে ছুটি। তাই আজকের দিনটা কম্প্রোমাইজ করে 10 বছর পরের প্ল্যানিংয়ের পেছনে লেগে পড়ি। আমরা মনে করি ট্রাভেলিং একরকম উপায় যেটা সাহায্য করে জীবনটাকে ভবিষ্যৎ থেকে বর্তমানের দিকে আবার ফিরিয়ে আনতে। তাই এটাকে অনেকে লাক্সারি ভাবলেও আমরা ভাবি নেসেসিটি। সেটা করতেই বেরিয়ে পড়েছিলাম 4 জন মিলে এই যাত্রায়। গল্পটা শুরু করেছিলাম এপিসোড 1-এ। এই সিরিজের প্রথম এপিসোড যারা দেখেছেন তারা আশা করছি আমাদের গোটা ট্রিপটার কিছুটা হলেও সংক্ষেপে একটা আইডিয়া পেয়েছে। 10 দিনের লম্বা রোড ট্রিপের প্রথম দিন এবং প্রথম এপিসোডটা শেষ হয় ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক অবধি পৌঁছানোর মাঝ রাস্তায় একটা হোটেলে চেক ইন করে। বাল্টিমোর থেকে লাস ভেগাস পৌঁছাতে 1 স্টপ ফ্লাইট নিয়ে লাগলো আমাদের 7 ঘন্টার মতন। তাই ডে 1-এ রাত 3টের সময় হোটেল ঢুকে আর এনার্জি ছিল না গল্পটা এগিয়ে নিয়ে যাওয়ার। পরের দিন আবার যাত্রা শুরু করার জন্য লাগতো আমাদের একটু ঘুম, একটু খাবার আর গাড়ির অনেকটা তেল। এই যাত্রায় বেরিয়েছিলাম আমাদের এক বেড়ানোর গল্প বলতে, কিন্তু জানলাম আরও প্রাচীন এক গল্প। যেমনটা আগের এপিসোডেও বললাম, আমাদের এই পৃথিবী নামের বাড়ির গল্প। ফিরে এলাম সিরিজের দ্বিতীয় এপিসোডের সাথে। ব্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমেরিকায় গরমের ছুটিতে জানলাম এই পৃথিবীর গল্প। দ্য স্টোরি অফ মাদার আর্থ, আওয়ার অনলি হোম ইন দি এন্টায়ার ইউনিভার্স। চলুন গল্পটাকে এগিয়ে নিয়ে যাই। সকাল সকাল আমার খাবার চলে এসছে, ওরা নিচে থেকে খেয়ে এসছে। ওয়েলকাম টু ডে 2। ইয়েস, মাসো দেখ এটাতে হয়ে যাবে তো? বাবা অনেক কিছু আছে, হয়ে বেশি। পিনাট বাটারটা শেষ হয়ে গেছিল, আচ্ছা, তো ওটার জন্য নর্মাল বাটার আর জ্যাম নিয়ে এসেছি। আর ডিম সেদ্ধটা ঠান্ডা, তুই স্ক্র্যাম্বল এগটা খা, ভালো লাগবে, আমি ওর জন্য নিয়ে এলাম। আর সসেজ আছে, আর তুই তো চা খাবি না তাই জুস নিয়ে এসেছি। ওকে গুড, থ্যাংক ইউ। জিঞ্জু আজকে প্ল্যানটা বলো। আজকে আমরা এখান থেকে ইয়েলোস্টোন যাব, ইয়েলোস্টোন নর্থ এন্ট্রান্স দিয়ে ঢুকবো। ঢুকে আমরা না, হোয়াট টু এক্সপেক্ট, মানে আজকে কি দেখতে আমরা এক্সপেকটেশন নিয়ে আমরা যাচ্ছি? এক্সপেক্ট করছি আজকে আমরা কিছু বাইসন দেখতে পাবো। আচ্ছা আচ্ছা। আর হট স্প্রিং পাচ্ছি কি? হট স্প্রিং আমরা একটা দেখবো যেটা হচ্ছে নর্থের, ওটার নাম হচ্ছে ম্যামথ হট স্প্রিং। ওটা বেসিক্যালি ফ্রোজেন টাইপের হট স্প্রিং, মানে ওখানে রক ফরমেশনটা খুব সুন্দর। মানে ফ্রোজেন নয় জিনিসটা, হচ্ছে ওটা এখন অ্যাক্টিভ নয়, ওটা থেকে এখন ইয়ে হয় না, ইরাপশনস হয় না, বাট ইটস ভেরি বিউটিফুল বিকজ ওই রক ফরমেশনসটার জন্য। ওটা ম্যামথের শেপের দেখতে, সেজন্য ওটার নাম হচ্ছে ম্যামথ হট স্প্রিংস। তো এই দুটো হচ্ছে মেন পয়েন্ট আজকে। ইয়েস, এটা যাবো। আর আমরা লামার ভ্যালি বলে একটা জায়গায় যাবো যেখানে আমরা বাইসন দেখার চেষ্টা করব। আমরা চেষ্টা করব ইয়েলোস্টোন পার্ক থেকে সান সেটের আগে বেরিয়ে যাওয়ার, বিকজ না হলে ওখানে জন্তু জানোয়ার গাড়ির সামনে চলে আসে। অ্যালার্ম আসছে, আমাদের এখন ওঠার কথা ছিল। টেবিলটা তো ফাঁকাই আছে, যত টাইম এখানে ইউজ করব বাইরে মিস করব। আচ্ছা ঠিক আছে। তবে এইটা আমাদের ওয়ান অফ দ্য, এখন অবধি তো জানি না পরেরগুলোতে কি আছে, বাট দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাস্টেনেবল স্টে। মানে আমাদের এই রুমটাতে ভাড়া পড়েছে $80, 4 জন রয়েছি, মানে পার হেড $20 করে। সেই $20 মধ্যে থাকা প্লাস এত ভালো ব্রেকফাস্ট স্প্রেড, তো এর থেকে সস্তা আর পেতাম না আমরা। তবে এই ডলারটাকে রুপিসে কনভার্ট প্লিজ করবেন না। কোনো মতে ব্রেকফাস্টটাকে মুখে ঠুসে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম রাস্তায়। এই যাত্রায় আপনারা আমাদের হোটেল রুমে কম, রাস্তায় বা গাড়িতে বেশি পাবেন। হোটেলগুলোকে শুধু ব্যবহার করেছি রাতের ঘুমের জন্য, বাকিটা সময় এটাই আমাদের বাড়ি, এটাই আমাদের গাড়ি। হাসি আড্ডা, খাওয়া দাওয়া, ঘুম কান্না সব কিছুই রাস্তাতে যেতে যেতে। রোড ট্রিপ বোধহয় একেই বলে। আগের এপিসোডে আপনারা আমাদের বাজার তো দেখলেনই, তাই আর কোনো চিন্তা ছিল না। গাড়ির ডিকিতে খাবার দাবার ভর্তি। 6 ঘন্টা লাগবে ইয়েলোস্টোনের গেট অবধি পৌঁছাতে, কিন্তু টাইমটা বুঝতেই পারবেন না, কারণ রাস্তাটাই এরকম।
যেতে যেতে দেখছিলাম গোটা সিনারিটা চোখের সামনে পাল্টে যেতে। ডেস্টিনেশন সেট করা ছিল বলে এগিয়ে যাচ্ছিলাম, তা না হলে প্রত্যেকটা মুহূর্ত দাঁড়িয়ে দেখার মতন। প্ল্যানিংয়ের সময়তে লম্বা ড্রাইভগুলো দেখে মনে হচ্ছিল এতটা রাস্তা কি করব আমরা। তখনও জানতাম না এই দৃশ্য অপেক্ষায় ছিল আমাদের। গতকাল রাতের ড্রাইভের সময় রাস্তাটা দেখতে পাইনি, তাই বুঝিনি। দিনের আলোতে আসল চেহারাটা দেখতে পেলাম। মনে হচ্ছিল যেন উইন্ডো স্ক্রিনের ওয়ালপেপার দেখতে দেখতে যাচ্ছি। ক্যামেরাটাকে ভেবেছিলাম এই রাস্তার সময় একটু শান্তি দেব, কিন্তু আর সুযোগ পাচ্ছিলাম কই, অন করে রাখতে বাধ্য ছিলাম। তখনও জানতাম সব ফুটেজ গল্পে দেওয়ার সুযোগ পাবো না। মাথায় ভাবছিলাম ব্যাটারি আর মেমোরি দুটোই নষ্ট করছি, কিন্তু মনকে আর বোঝায় কি, দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করতেই ব্যস্ত ছিলাম। অনেকক্ষণ রাস্তার দিকে তাকিয়ে থাকার পর এবার পাচ্ছিল খিদে। গাড়িতেও তেল লাগতো, তাই ভাবলাম একটা কোনো গ্যাস স্টেশনে দাঁড়িয়ে যা খাবার আছে আমাদের সাথে তাই খাই। জিঞ্জু শুধু কাজটা কেন, গোটা গাড়িটাই হোক না নাকি? না না, আমি আত্মহত্যা করা পোকাদের ডেড বডি সরালাম। আসলে ব্যাপারটা হচ্ছে এখন ড্রাইভার চেঞ্জ হবে, জিঞ্জু নিজের ব্যবস্থা করছে পরিষ্কার টরিষ্কার করে। পুরোনো ড্রাইভার নিয়ে গিয়ে সাইডে লাগাবে, ওখানে আমি করে নেবো। তারপরে ড্রাইভার আবার চেঞ্জ। এ কি বেবি সিট হয়ে গেছে তো এটা? আমার আর কত এগোবে? বেটে মানুষের বেটে সিট। আবার পজিশন চেঞ্জ। সুস্মিতার পজিশনটা ফিক্স আছে। হ্যাঁ, আমি ফিক্সড। কফির সাথে আলুর চপ, তেলে ভাজা। মা আজ অব্দি লাঞ্চে আলুর চপ খেয়েছিস? সেদিন আর আটঘাট বেঁধে কোথাও বসে খাবার আর সুযোগ ছিল না। এই স্যান্ডউইচ বা বার্গারের এটাই সুবিধা, গাড়িতে বসেই খাওয়া যায়, তাই চারজনে খেয়ে নিলাম। কারণ এরপর কখন পেটকে শান্ত করার সুযোগ পাবো জানি না। ড্রাইভার চেঞ্জ করে এগিয়ে পড়লাম আবার রাস্তায়। ভালো লাগছে জিঞ্জু? ইয়েস, হেভি স্মুথ গাড়ি আর স্মুথ রাস্তা। আর স্মুথ রাস্তা। সুস্মিতা ওই দক্ষতা আস্তে আস্তে অর্জন করছে অবশ্য। সুস্মিতাকে একবার ঠিক আছে। হাইওয়েতে তুলতে হবে বাস, আর কিছু আমি এখনো আই হ্যাভ এ লং ওয়ে টু গো। But ঠিক আমি আছে। বলেছি যে ওই যে বললাম আমি হচ্ছি হামাগুড়ি ড্রাইভার, মানে যদি এরকম সিচুয়েশন হয় যে তিনটে ড্রাইভার তিনটেরই পেট হামাগুড়ি খারাপ, খাচ্ছে, খুব তিনটেতে। খারাপ অবস্থা, শরীর খারাপ হয়ে গেছে, আমি অ্যাটলিস্ট উতরে দেবো। হ্যাঁ, হোটেল অবধি পৌঁছে হ্যাঁ দেবো। হ্যাঁ, কোনো রকমে ওই হয়তো 20-30 মাইল পার আওয়ারে টুকটুক করে চলবো। এই আমার রাস্তায় যদি কেউ এই রাস্তায় 30-এ চালাতে চালে, পারবি না 20-30-এ। এখানে তোকে মিনিমাম 60-তে চালাতে হবে, কারণ মানে এত ভালো রাস্তা। হ্যাঁ। না মানে 80 রাস্তায় নিশ্চয়ই মিনিমামও থাকে, যেরকম আমাদের যে 70-র যে রাস্তাগুলো সেখানে মিনিমাম হচ্ছে 40। হ্যাঁ হ্যাঁ। এইভাবেই গল্প আর আড্ডার মধ্যে দিয়ে এগোতে থাকলাম। এমনিতেই এই দেশে কথা বলার লোক কম, তখন এই ছোট জায়গাটার মধ্যে 4টে বকমবাজ। গল্প করার টপিকের কোনো কমতি ছিল না আমাদের কাছে। জার্নির আনন্দ যখন নেওয়া যায়, ডেস্টিনেশন কটায় পৌঁছালাম সেটা ম্যাটার করে না। তবে এই যাত্রায় ম্যাটার করতো, বেশ ভালোভাবেই করতো। অন্ধকার হওয়ার আগে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের কিছুটা অংশ দেখার কথা ছিল আমাদের। রাস্তার মজা নিতে নিতে হঠাৎ দেখি আমরা একটা ছোট্টখাট্টো টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। আশেপাশের বোর্ড দেখে বুঝতে পারি যে ইয়েলোস্টোন হয়তো এসেই পড়েছি। টাউনটা দেখলে বুঝতে পারবেন যে এটা একটা টিপিক্যাল ট্যুরিস্ট টাউন, দোকান আর হোটেলে ভর্তি। কিছুক্ষণের মধ্যে পার্কের গেটও সামনে দেখতে পাই। গেটে পাস আর আইডি দেখিয়ে আমরা ঢুকে পড়ি ইন দি ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক অফ দি ওয়ার্ল্ড। আশা করি ন্যাশনাল পার্ক সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত। আমাদের দেশে একাধিক ন্যাশনাল পার্ক রয়েছে, যেগুলোতে হয় আপনারা গেছেন কিংবা নাম শুনেছেন। তাদের মধ্যে বেশ উল্লেখযোগ্য কয়েকটা, যেমন জিম করবেট, কানহা, বান্ধবগড় বা আমাদের ঘরের কাছে জলদাপাড়া বা কাজিরাঙা ন্যাশনাল পার্ক। তবে আমেরিকার ন্যাশনাল পার্কগুলোতে ঘোরার অভিজ্ঞতা কিন্তু আমাদের দেশের থেকে একদম আলাদা। ইন্ডিয়াতে সব ন্যাশনাল পার্কগুলোই সাধারণত জিপে চড়ে একজন গাইডের সাহায্যে ঘুরতে হয়। জঙ্গলের ভেতরের নিয়মগুলো যাতে আমরা ঠিক মতন পালন করি তার কড়া ব্যবস্থা করে দেওয়া থাকে সরকারের পক্ষ থেকে। কিন্তু এই দেশে জঙ্গলের নিয়মে নিজেদের চালনা করার দায়িত্ব থাকে সাধারণ মানুষেরই ওপর।
এই জঙ্গল বন্য জন্তু জানোয়ারদের বাড়ি, তাই তাদের এই জঙ্গল জুড়ে অবাধে আনাগোনা। অনেক সময়তেই তারা রাস্তায় নেমে আসে কিংবা মানুষের ভীষণ কাছাকাছি চলে আসে। সেই সময়গুলোতে নিজেদের সাবধানতা কিন্তু নিজেদেরকেই নিতে হয়। এখানকার এই জিনিসটা আমাদের খুব ভালো লেগেছে। তবে প্রত্যেকটি মানুষ জঙ্গলের নিয়মকে সম্মান করে বলেই এটা সম্ভব। মানুষ পড়াশুনো জানে বলে তাদেরই নিয়ম মানাটা উচিত। লেখাপড়া জানা মানুষ প্রকৃতির নিয়ম মেনে চলবে, এটাই তো এক্সপেক্টেড, তাই না? ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক শুধু আমেরিকারই নয়, সারা পৃথিবীর সর্বপ্রথম ন্যাশনাল পার্ক, যা ঘোষিত হয় 1871-এ। এই বিশাল পার্কটির ক্ষেত্রের আয়তন 20 লক্ষ একরেরও বেশি এবং এর ব্যাপ্তি আমেরিকার 3টি স্টেটকে জুড়ে: ওয়াইওমিং, মন্টানা আর আইডাহো। এই পার্কটির যে বিশেষত্ব প্রথমেই মানুষ নোটিস করে সেটা হলো এইখানকার জিওথার্মাল অ্যাক্টিভিটি। খুব সহজ ভাষায় জিওথার্মাল অ্যাক্টিভিটি হলো পৃথিবীর পেটের ভেতর থেকে গরম বাষ্প বা জল উপরে বেরিয়ে আসা। আমরা সবাই জানি যে আমাদের পৃথিবীর গহ্বরে অত্যন্ত গরম তরল জাতীয় পদার্থ থাকে, যাকে আমরা ম্যাগমা বলি। এবার এই পৃথিবীর কিছু জায়গায় এমন প্রাকৃতিক বৈশিষ্ট্য থাকে, যেমন আগ্নেয়গিরি হওয়ার প্রবণতা, প্রচুর রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের ডিপোজিট ইত্যাদি, যে কারণে এই ম্যাগমা অত্যন্ত বেশি গরম হয়ে যায় এবং সেই এক্সেস হিটটা মাটি ফুঁড়ে উপরে আসতে চেষ্টা করে। বেসিক্যালি এগুলো সবই ভলক্যানিক অ্যাক্টিভিটি। এই পুরো পার্কটা জুড়ে নানান জিওলজিক্যাল স্ট্রাকচার্স দেখলাম আমরা, আর দেখলাম তার সাথে জড়িয়ে থাকা অদ্ভুত সব ইকোসিস্টেম। কিছু দূর যেতেই দেখি রাস্তার ধারে পাহাড়ের গা থেকে রাশি রাশি সাদা ধোঁয়া উঠছে। ভাবলাম দেখি ধোঁয়াটা আসছে কোথা থেকে। কাছে গিয়ে দেখলাম পাহাড়ের পায়ের কাছে অনেকটা জায়গা জুড়ে টকবক করে জল ফুটছে, আর তার পাশেই একটা জায়গা থেকে প্রেসার কুকারের মতন সাদা ধোঁয়া উপরে উঠছে। এগুলোকে বলে গিজার, মাটির উপরের ক্ষুদ্র ফাটল থেকে উঠে আসা গরম জলের ফোয়ারা। এই পুরো পার্কটা জুড়ে রয়েছে এরকম ছোট বড় প্রায় 500টারও বেশি গিজার। এই গিজারটা তো খুবই ছোট। আমরা এখানে এমন একটা গিজার দেখেছি যেটা থেকে গরম জলের ফোয়ারা প্রায় 13 তলা বিল্ডিংয়ের সমান হাইট পর্যন্ত ওঠে। তার গল্প থাকবে আমাদের পরের এপিসোডে। এবার চলুন এগিয়ে যাই একটা হট স্প্রিংয়ের দিকে। হট স্প্রিং বা উষ্ণ প্রসবন আমাদের দেশেও অনেক আছে, যেমন পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে, হিমাচল প্রদেশের মানিকরণ বা উত্তরাখণ্ডের গৌরীকুণ্ড বা ঋষিকুণ্ডে। তবে এখানে হট স্প্রিংয়ের সাথে সাথে প্রকৃতির যা রঙের খেলা দেখেছি তা কিন্তু একদম অভিনব এক অভিজ্ঞতা আমাদের। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের সবচেয়ে কমন জিওথার্মাল স্ট্রাকচার হলো এই হট স্প্রিং। মাটির ওপরের কোনো বড় ফাটল থেকে অনেকটা জায়গা জুড়ে গরম জল উপরে উঠে আসে। এখন যেটা দেখতে চলেছেন এটার নাম ম্যামথ হট স্প্রিং। লক্ষ বছর আগে এখানে ছিল প্রচুর লাইমস্টোনের ঢিবি। মাটি ফুঁড়ে যখন গরম জল উপরে উঠত তখন সেই লাইমস্টোনগুলো গলে গিয়ে ক্যালসিয়াম কার্বনেটের ডিপোজিট করত সেই জলধারার আশেপাশে। সেই ডিপোজিটগুলো জমে জমেই এরকম সিঁড়ির মতো স্ট্রাকচার তৈরি হয়েছে। এগুলোকে বলে ট্র্যাভারটাইন। এই ম্যামথ হট স্প্রিংয়ের বিশেষত্ব হলো এর অদ্ভুত সুন্দর রং, আর এই রঙগুলো কিন্তু জীবন্ত। হ্যাঁ, এই হট স্প্রিংয়ে বাস করে অজস্র অ্যালগি, যারা তাদের শরীর থেকে এমন কিছু পিগমেন্ট রিলিজ করে যা এই ক্যালসিয়াম ডিপোজিটের ওপর লাল, হলুদ, কমলা সব রং এনে দেয়। যে ধাপে যেরকম সূর্যের আলো পড়ে সেখানে সেইভাবে রঙের শেড পাল্টায়। বলতে পারেন এটা প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস, যেখানে লক্ষ লক্ষ প্রাণী তাদের জীবন দিয়ে রাঙিয়ে দিয়েছে গোটা জায়গাটা। শুধু অ্যালগিই নয়, এই হট স্প্রিংয়ে পাওয়া যায় আরও বহু ধরনের ব্যাকটেরিয়া যারা খুব গরম টেম্পারেচারে বেঁচে থাকতে পারে। এই গরমে বেঁচে থাকা প্রাণীদের বলে থার্মোফাইলস, যাদেরকে স্টাডি করা হয় অন্য গ্রহে প্রাণী আছে কিনা সেই গবেষণার ক্ষেত্রেও। এই যে সাদা স্ট্রাকচারসগুলো দেখে মনে হচ্ছে না এগুলো বরফ? আসলে মাটির নিচে গরম জলের যে ধারা তার পথ বদলাতে থাকে প্রতিনিয়ত।
তাই যে পাথরগুলোর নিচ থেকে জল আর বেরোয় না, সেখানে এই রং ছড়ানো অ্যালগি বা ব্যাকটেরিয়া আর বাঁচতে পারে না। তখন সেগুলো আস্তে আস্তে সাদা হয়ে যায়। এই বরফের মতন দেখতে হয় বলেই বোধহয় এটাকে ফ্রোজেন হট স্প্রিংও বলে। কি অদ্ভুত ভাবুন, এই হট স্প্রিং থেকে বেরোচ্ছে গরম জল, হাইড্রোজেন সালফাইডের মতন গ্যাস, যেগুলো মানুষ বা পৃথিবীর বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রেই ক্ষতিকারক। অথচ এই ব্যাকটেরিয়া বা অ্যালগিগুলো দিব্যি হেসে খেলে বেঁচে আছে এরই মধ্যে। প্রকৃতি এতটাই অদ্ভুত, সে ঠাঁই দেয় সব রকমের প্রাণকে। ভেদাভেদ করে মরলাম শুধু আমরাই। এই জায়গাটা থেকে বেরোনোর সময় চোখে পড়ল এক অদ্ভুত পাথরের মতো এই স্ট্রাকচারটা, দ্য লিবার্টি ক্যাপ। এই প্রায় 40 ফুট উঁচু স্ট্রাকচারটা একসময় একটা অ্যাক্টিভ হট স্প্রিং ছিল, যেখান থেকে অনেকটা হাইট পর্যন্ত গরম জল উঠত। সেই জলের ধারার পাশে পাশে কয়েকশো বছর ধরে ক্যালসিয়াম ডিপোজিট জমতে জমতে এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে। তবে বহু যুগ ধরে এর নিচে আর কোনো জিওথার্মাল অ্যাক্টিভিটি দেখা দেয় না। আশা করি আমাদের মতন আপনারাও নতুন কিছু জানতে পারলেন এই জায়গাগুলো দেখে। এবার চলুন এই ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের মোস্ট কমন এক সদস্যকে দেখতে যাই, যাকে আমেরিকায় নাম দিয়েছে বাইসন। হ্যাঁ, এরা এখানে এতটাই কমন যে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর এদের দর্শন পেয়েই ফেরে। তবে আমরা বাইসন প্রথমবার দেখব, সেটারই এক্সাইটমেন্ট সঙ্গে নিয়ে এগোচ্ছিলাম। একটা দুটো এদিক ওদিক চোখে পড়লেও রাস্তায় একজনের থেকে জানতে পারলাম যে একটু সামনেই অসংখ্য বাইসন এক জায়গায় চড়ে বেড়াচ্ছে। শুনে আরও উৎসাহ পেলাম, কিন্তু খুঁজতে খুঁজতে হয়ে যাচ্ছিল সন্ধে, আর অন্ধকার হলেই জঙ্গলি জন্তু গাড়ির সামনে এসে চাপা পড়ে যাওয়ার একটা ভয় থাকে। টাটা। কিরে মোটু? আমার পাশ দিয়ে গেল পুরো, পাত্তাও দেয়নি আমাদেরকে। পাত্তাও খেতে ব্যস্ত। কি কি আমরা নাথিং। কিছুক্ষণ সামনে যেতে না যেতেই দেখতে পেলাম এই দৃশ্য। দেখে মনে হলো যেন বাইসনদের ব্রিগেডের মিটিং চলছে। যেদিকেই তাকাচ্ছিলাম সেই দিকেই বাইসন। আমেরিকান বাইসন চোখে দেখলাম প্রথমবার। বাইসনকে সহজ ভাষায় বাফেলোও বলা যায়। অনেকটা আমাদের দেশের ষাঁড়ের মতন দেখতে, কিন্তু গায়ে লোম অনেকটা বেশি আর স্ট্রাকচারে একটু আলাদা। এরা এই নর্থ আমেরিকার নেটিভ ব্রিড। এদের ক্লোজেস্ট রিলেটিভ দেখা যায় আমাদের সিক্কিমে। ছাঙ্গুলেকে যারা ইয়াক দেখেছেন তারা কিছুটা রিলেট করতে পারবেন। দেখতে শুনতে বেশ রাগী মনে হলো এবং খেপে গেলে সাংঘাতিক। কিছুক্ষণ পরেই বুঝলাম সংখ্যায় এখন ওরা বেশি আর আমরা কম। সূর্যকে ডুবতে দেখে মনে হলো বেশিক্ষণ এদের মাঝখানে থাকা ঠিক হবে না। কার মেজাজ কখন বিগড়ে যাবে ভগবান জানে। এদের মাঝখানে আর অ্যাডভেঞ্চার করে লাভ নেই, জঙ্গল থেকে বেরোই এবার। যাক, বাইসনও দেখে ফেললাম। তবে বেরোতে বেরোতে চোখ কান খোলা রেখেছিলাম, কারণ একটা রেয়ার ইভেন্ট হলেও হতে পারে। শুনেছি কপাল থাকলে ইয়েলোস্টোনে ভাল্লুকও দেখা দেয়। তবে সূর্য এখন ডোবার এমন তাড়া লাগিয়েছে, মনে মনে ভাবছিলাম এই সময় না দেখা দিলেই ভালো। একটু যেতে না যেতে ফেরার পথে হঠাৎ দেখি কিছু গাড়িকে ওয়েট করতে, কিছু দেখতে পাওয়ার আশায়। সন্দেহ হলো, সূর্য ডোবার সময়তেও বসে আছে মানে কিছু তো দেখেছে। ক্যামেরাতে বড় লেন্সটা লাগিয়ে যখন ফোকাস করলাম, দেখতে পেলাম এই দৃশ্য। সেই সময়কার অনুভূতিটা কথা দিয়ে বোঝানোর ক্ষমতা আমার নেই। প্রকৃতির কোলে আমরাও আছি, এরাও আছে। আমরা আমাদের মতন আছি, এরা এদের মতনই আছে। শুধু একটাই পার্থক্যটা হলো, এরা প্রকৃতির সঙ্গে আছে আর আমরা বিরুদ্ধে। যাই হোক, আজকের দিনের জন্যে যা যা এজেন্ডা নিয়ে আমরা বেরিয়েছিলাম সবটাই পেলাম। আসলে তার থেকে বেশিই পেলাম।
ভাল্লুক দেখতে পাওয়ার সুযোগ পাবো ভাবিনি আমরা। আজকে 6 ঘন্টা যাত্রা করে ইয়েলোস্টোনে ঢুকলাম, একটাও মুহূর্ত কাটেনি যেখানে আমরা অবাক হয়ে তাকিয়ে থাকিনি। সেটা গিজার বলুন, বা হট স্প্রিং, বা বাইসন, বা বিয়ার, একটার পর একটা সারপ্রাইজ পেয়েই চলেছি। এই জায়গাটা অর্ধেক দিনেই এই খেল দেখালো। কাল যখন গোটা দিনটা এই জঙ্গলে কাটাবো, দেখবেন আরও কি আশ্চর্য লুকিয়ে আছে এখানে। প্রকৃতি এই রূপও দেখাবে আমাদের ধারণা ছিল না। এখন জঙ্গল অন্ধকারের দিকে। গাড়িটা সাবধানে আস্তে আস্তে জঙ্গল থেকে বের করার তালে ছিলাম। বোঝার আগেই বাইসন আর ভাল্লুক খুঁজতে খুঁজতে এই জঙ্গলের অনেকটা গভীরেই ঢুকে গেছিলাম। এখন শুধু একটা জিনিসের জন্যই আমরা অ্যালার্ট ছিলাম, কোনো জন্তু গাড়ির সামনে না চলে আসে। বলে নাকি জায়গাটা এতটাই বড়, 1 মাসও কম ইয়েলোস্টোনকে ঠিক করে ঘুরে দেখার জন্য। আমরা যটা দিন হাতে পেয়েছি একটা মুহূর্ত নষ্ট করিনি। গোটা ট্রিপটায় নেচার একটার পর একটা খেল দেখিয়েই গেছে। আপনাদের সামনেও তুলে ধরবো আগামী এপিসোডগুলোতে। এখন জঙ্গলে হলো অন্ধকার, তাই আজ আমরা আসি। ফিরবো খুব শিগগিরই এই সিরিজের এপিসোড 3 এবং এই ট্রিপটার ডে 3 নিয়ে কিছুদিনের মধ্যেই। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।